দেখো, দ্রাব্যতা, আগের দিন আমি বলেছিলাম দ্রাব্যতা সমান হলো দ্রাবের ওজন ডিভাইডেড বাই দ্রাবকের ওজন গুণিত 100। এবং সেই হিসেবে দেখো বলেছিলাম আমি দুটো ওজনের এককের অনুপাত, একটা দ্রাবের ওজন একটা দ্রাবকের ওজন, এদের ওজন অনুপাত ইন্টু 100। সেজন্য এই দ্রাব্যতা রাশিটি হলো একক বিহীন রাশি। এখন আমরা দেখব যে পদার্থের দ্রাব্যতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। একটা সলিউশনে সলভেন্ট রয়েছে, সলিউট রয়েছে, দ্রাবক রয়েছে, দ্রাব রয়েছে। একটা দ্রাবকে দ্রাবের দ্রাব্যতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। দ্রাবকে দ্রাবের দ্রাব্যতা কি কি বিষয়ের উপর নির্ভর করে। 1 নম্বর হলো দ্রাবের আকৃতি। প্রথমত হলো দ্রাবের আকৃতি। দ্রাবের আকৃতি যত সূক্ষ্ম হবে বা ছোট হবে, স্মলার সাইজ হবে, তত দ্রাবকের মধ্যে তার মিশে যাওয়ার ক্ষমতা বেশি থাকবে, অর্থাৎ দ্রাব্যতা তার বেশি হবে। দু নম্বরে হলো স্টিরিং বা নাড়ানো। তুমি যত বেশি দ্রাবকের মধ্যে দ্রাবকে নাড়াবে, যত বেশি সময় ধরে, তত দ্রাব্যতার পরিমাণ বেশি হবে, তত বেশি পরিমাণ দ্রাব্য দ্রবীভূত হবে। স্বাভাবিকভাবে দ্রাবের ওজনটা বেশি হবে এবং দ্রাবের ওজন বেশি হলেই দ্রাব্যতা বাড়তে থাকবে। আর সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয় যার উপর দ্রাব্যতা নির্ভর করে সেটা হলো টেম্পারেচার। সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হলো টেম্পারেচার। কিভাবে নির্ভর করে দ্রাব্যতা টেম্পারেচারের উপর, সেটা এবার আমরা দেখব। কিছু পদার্থ আছে যাদের দ্রাব্যতা টেম্পারেচার বাড়ার সাথে সাথে বাড়তে থাকে, অর্থাৎ টেম্পারেচার তুমি যত বাড়াবে তাদের দ্রাব্যতা তত বাড়বে। যেমন উদাহরণ হিসেবে যেমন ধরো KNO3, KCl, NaNO3, এদের দ্রাব্যতা বাড়ে। কখন বাড়বে? যদি তুমি টেম্পারেচার বাড়াও। কিছু পদার্থ আছে যাদের দ্রাব্যতা টেম্পারেচার বাড়ালেও একই থাকে, যেমন NaCl, যাদের দ্রাব্যতা টেম্পারেচার বাড়ালেও একই থাকে, যেমন NaCl। দ্রাব্যতা একই থাকে। আর কিছু কিছু পদার্থ আছে যাদের দ্রাব্যতা
টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে প্রথমে বাড়ে তারপর কমে। প্রথমে বাড়বে, টেম্পারেচার যত তুমি বাড়াবে, টেম্পারেচার বাড়ালে দ্রাব্যতা প্রথমে বাড়ে তারপর একটি নির্দিষ্ট টেম্পারেচার থেকে কমতে থাকে। তাহলে আমরা তিন রকমের পরিবর্তন দেখতে পাচ্ছি। কিছু পদার্থ আছে যাদের টেম্পারেচার বাড়ালে দ্রাব্যতা বাড়ে, কিছু পদার্থ আছে যাদের টেম্পারেচারের সাথে সাথে দ্রাব্যতা একই থাকে, আর কিছু পদার্থের দ্রাব্যতা প্রথমে বাড়ে তারপর একটা নির্দিষ্ট টেম্পারেচার পেরিয়ে গেলেই আবার কমতে থাকে। এরকম উদাহরণ হলো গ্লোবাস সল্ট Na2SO4 10H2O, এর নাম হচ্ছে গ্লোবাস সল্ট। এরকম পদার্থ হলো, উদাহরণ হলো গ্লোবাস সল্ট। গ্লোবাস সল্টের ক্ষেত্রে কেন প্রথমে বাড়ে? কারণ গ্লোবাস সল্ট তোমরা দেখতে পাচ্ছ, গ্লোবাস সল্ট একটা কেলাস আকৃতি পদার্থ। কেলাস আকৃতি পদার্থ মানে হলো যাদের কণাগুলোর বা অণুগুলোর একটা নির্দিষ্ট 3 ডাইমেনশনাল আকৃতি থাকবে, তাদের আমরা বলবো কেলাস। এবং অনেক কেলাসের মধ্যে কি থাকে? কেলাস জল থাকে, জলের অণু রাসায়নিকভাবে আবদ্ধ থাকে, তাকে কেলাস জল বলে। তো যখন আমি গ্লোবাস সল্টের টেম্পারেচার আমি বাড়াচ্ছি, যতক্ষণ পর্যন্ত এই কেলাস জল উপস্থিত থাকছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওর দ্রাব্যতা বাড়তে থাকে। একটা সময় পরে কি হয়, উষ্ণতা বাড়তে থাকলে এই যে 10 অণু কেলাস জল রয়েছে, এই 10 অণু কেলাস জল কিন্তু ভেপারেট হয়ে যায়, বাষ্পীভূত হয়ে যায়। এবং তখন এই 10 অণু কেলাস জল যখনই বাষ্পীভূত হয়ে যায়, 10 অণু কেলাস জল যখনই বাষ্পীভূত হয়ে যায়, Na2SO4 10H2O যখনই বাষ্পীভূত হয়ে Na2SO4 এ পরিণত হয়, তখন সে আর এই জলের অণুর সহায়তাটা পাচ্ছে না, যে জলের অণু তাকে সাহায্য করছিল বেশি পরিমাণে সলিউবল হতে। তখন সে অনার্দ্র সোডিয়াম সালফেটে পরিণত হয় এবং তার দ্রাব্যতা কি হয়? কমতে থাকে, তার দ্রাব্যতা কমতে থাকে। তাহলে এই উদাহরণগুলিকে ধরো আমি কোনো লেখচিত্র বা গ্রাফের সাহায্যে যদি আমি প্রকাশ করার চেষ্টা করি। তোমরা লেখচিত্র এঁকেছো, লেখচিত্র তোমরা জানো যে একটা রাশির পরিবর্তনের সাথে সাথে যদি আরেকটা রাশির পরিবর্তন হতে থাকে তখনই কিন্তু দুটো রাশির মধ্যে একটা কার্ভ বা লেখচিত্র আঁকা যায়। তোমরা গ্যাসের আচরণের ক্ষেত্রে, গ্যাসের আচরণ তোমাদের নেই, সরি, ক্লাস 10-এ আছে। গ্যাসের আচরণের ক্ষেত্রে আমরা ওই গ্যাসের চাপ, আয়তন ইত্যাদি রাশিদেরকে নিয়ে আমরা বিভিন্ন লেখচিত্র এঁকে থাকি। এখানেও আমরা দ্রাব্যতার সাথে উষ্ণতার লেখচিত্র আঁকতে পারি। আমি, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। ওয়াই অক্ষ বরাবর যদি আমি দ্রাব্যতাকে প্রকাশ করি, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর আমি প্রকাশ করব কি? টেম্পারেচারকে। তো বিভিন্ন পদার্থের ক্ষেত্রে আমি দেখব যে এই গ্রাফিক্যাল যে ওঠাপড়াটা সেটা আলাদা। যদি ধরো তুমি KNO3 ক্ষেত্রে নাও, দেখবে টেম্পারেচার বাড়ার সাথে সাথে দ্রাব্যতাটা তার বাড়ছে, গ্রাফটা একটা ঊর্ধ্বমুখী গ্রাফ পাবে। যদি NaCl এর ক্ষেত্রে আঁকো তখন দেখবে একটা এরকম
এক্স অক্ষের সাথে প্রায় সমান্তরাল রেখা পাবে, যেখানে বুঝতেই পারছো তোমরা যে এর দ্রাব্যতার সবিশেষ পরিবর্তন হচ্ছে না। আর যদি গ্লোবাস সল্ট নাও তাহলে প্রথমে বাড়বে, বাড়ার পরে এটা 32.4 ডিগ্রি সেলসিয়াস, বাড়ার পরে আবার এটা ডাউন হতে থাকবে। এটা গ্লোবাস সল্টের ক্ষেত্রে। তো বিভিন্ন পদার্থের উষ্ণতার পরিবর্তনের সাথে সাথে দ্রাব্যতার পরিবর্তনকে আমরা যে লেখচিত্রের সাহায্যে প্রকাশ করি একে বলে দ্রাব্যতা লেখ। তোমরা পরীক্ষাতে যখন প্রশ্ন পাবে দেখবে অনেক সময় প্রশ্ন থাকে দ্রাব্যতা লেখ বলতে কি বোঝো, তখন দ্রাব্যতা লেখ কাকে বলে সেটা লিখে এই চিত্রটিও তোমাদের তার সাথে অঙ্কন করতে হবে। এই হলো উষ্ণতার সাথে দ্রাব্যতার সম্পর্ক। এরপরে আমরা আসব চাপের সাথে দ্রাব্যতার সম্পর্ক। চাপের সাথে দ্রাব্যতার সম্পর্ক, দ্রাব্যতা ভার্সেস চাপ, এই সম্পর্ক জেনারেলি দেখা যায় যখন কোনো দ্রাবকের মধ্যে কোনো গ্যাসীয় পদার্থ দ্রবীভূত হয়। কোনো তরল পদার্থের মধ্যে যখন কোনো গ্যাসীয় পদার্থ দ্রবীভূত হয়, ধরো জলের মধ্যে কার্বন ডাই অক্সাইড বা অক্সিজেন, কোনো গ্যাস যখন দ্রবীভূত হয় তখন সেই দ্রাব্যতার সাথে উষ্ণতার যেমন সম্পর্ক রয়েছে তেমনি চাপেরও একটা সম্পর্ক রয়েছে। তো এই চাপের সাথে দ্রাব্যতার যে সম্পর্ক সংক্রান্ত একটা সূত্র আছে যেটাকে আমরা বলি হেনরির সূত্র। আমি হেনরির সূত্রটা বলছি, তোমরা লিখে নাও। হেনরির সূত্রটা লিখে নাও যে একটি নির্দিষ্ট তাপমাত্রায় যখন নির্দিষ্ট পরিমাণ গ্যাস একটি নির্দিষ্ট তাপমাত্রায় যখন নির্দিষ্ট আয়তনের তরলে দ্রবীভূত হয়, তখন ওই গ্যাসের দ্রাব্যতা তরলের উপরিতলের চাপের সহিত সমানুপাতিক। এটি হলো হেনরির সূত্র। সুতরাং বুঝতেই পারছো যে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় আমি যদি কোনো তরলের মধ্যে কোনো গ্যাসীয় পদার্থকে দ্রবীভূত করতে চাই, বেশি পরিমাণে দ্রবীভূত করতে চাই, তাহলে আমার উপায় হলো যে ওই তরলের উপরে বাইরে থেকে চাপ বৃদ্ধি করা। কারণ চাপের সাথে সমানুপাতিক, তাহলে চাপ আমি যত বৃদ্ধি করব, চাপ বৃদ্ধি করলে আমার গ্যাসের পরিমাণটা বৃদ্ধি পাবে জলের মধ্যে, অর্থাৎ জলের মধ্যে গ্যাসের দ্রবীভূত হওয়ার প্রবণতা বা ক্ষমতাটা বৃদ্ধি পাবে। তো সেজন্য তোমরা দেখেছো কোল্ড ড্রিঙ্কসের বোতলে যে ছিপিটা আটকানো থাকে, খুব টাইট করে আটকানো থাকে, এবং যখন আমরা ছিপিটা খুললেই দেখবে একটা শি করে আওয়াজ হয় এবং কিছু গ্যাসের বুদবুদ বা বায়ু বুদবুদ বেরিয়ে আসে। অর্থাৎ ওই ছিপিটা দিয়ে বটলের মুখটা চেপে আটা ছিল, মানে কি ভেতরে যে তরল রয়েছে সেই তরলের সারফেসের উপর একটা এক্সট্রা প্রেসার দেয়া ছিল, এবং সেই এক্সট্রা প্রেসারে অনেক বেশি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস ওই কোল্ড ড্রিঙ্কসে দ্রবীভূত ছিল। তোমরা জানো কোল্ড ড্রিঙ্কস আর কিছুই নয়, কোল্ড ড্রিঙ্কস হচ্ছে জল এবং কার্বন ডাইঅক্সাইডের মিশ্রণ এবং তার সাথে একটু ফ্লেভার এবং কালার দেওয়া থাকে, এটাই হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। এবং কোল্ড ড্রিঙ্কসে কার্বন ডাইঅক্সাইড এবং জলের মিশ্রণটা হচ্ছে
অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড এবং জলের মিশ্রণ। নইলে নর্মালি জলে কার্বন ডাইঅক্সাইড অল্প পরিমাণ দ্রবীভূত থাকেই, কিন্তু কোল্ড ড্রিঙ্কসের বিশেষত্ব হচ্ছে কোল্ড ড্রিঙ্কসের মধ্যে কার্বন ডাইঅক্সাইড বেশি পরিমাণে দ্রবীভূত করা থাকে। কোন সূত্র মেনে? হেনরির সূত্র মেনে। চাপটাকে উপর থেকে বাড়িয়ে দেওয়া হয় ছিপিটা টাইট করে আটকে। যখনই তুমি চাপটা বাড়িয়ে দেবে বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড ওর মধ্যে দ্রবীভূত থাকবে এবং তুমি কোল্ড ড্রিঙ্কসের সেই ঝাঁঝটা পাবে। সেটা আমরা বুঝতে পারি কিভাবে? না, যখন আমরা ছিপিটা খুলি তখন অতিরিক্ত গ্যাসটা বেরিয়ে যায়। কেন বেরিয়ে যায়? কারণ তখন তো তুমি ছিপিটা খুলে দিয়েছো, মানে তখন তুমি চাপটাকে প্রশমিত করে দিচ্ছ, চাপটা কমিয়ে দিচ্ছ। চাপ কমিয়ে দিলে স্বাভাবিকভাবে কি হবে? দ্রাব্যতা কমে যাবে এবং অতিরিক্ত গ্যাসটা বেরিয়ে চলে যাবে। তাহলে হেনরির সূত্র অনুযায়ী দ্রাব্যতা এবং চাপের যে সম্পর্ক সেটা হচ্ছে সমানুপাতিক। কখন সমানুপাতিক? যদি উষ্ণতা স্থির থাকে, দ্রাবকের আয়তন স্থির থাকে এবং দ্রাবক একটা নির্দিষ্ট পরিমাণে নেওয়া হয়। উষ্ণতা স্থির হবে, টেম্পারেচার স্থির থাকবে, আর দ্রাবকের ভলিউমও স্থির থাকবে। সেক্ষেত্রে দ্রাব্যতাটা নির্ভর করবে প্রেসারের উপরে, তরলে সারফেসের প্রেসারের উপরে। এটা হলো হেনরির সূত্র, পরীক্ষার জন্য ভালোভাবে তৈরি করবে। তো এই হলো দ্রাব্যতা এবং দ্রাব্যতা সংক্রান্ত সূত্র, হেনরির সূত্র, যেটার সাহায্যে আমরা বুঝতে পারছি দ্রাব্যতার সাথে চাপের কি সম্পর্ক। আর এর আগে আমরা দ্রাব্যতা লেখর সাহায্যে দেখলাম যে দ্রাব্যতার সঙ্গে উষ্ণতার কি সম্পর্ক। পরবর্তী ক্লাসে আমরা এই দ্রাব্যতা নির্ণয়ের কিছু ম্যাথ বা অঙ্ক আমরা সমাধান করব, কারণ এই দ্রাব্যতা নির্ণয়ের কিছু অঙ্ক আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং উঁচু ক্লাসের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। দ্রাব্যতা নির্ণয়ের অঙ্কগুলো করার পরে আমরা যাব কলয়েডে, যেটা এই দ্রবণের চ্যাপ্টারের অন্যতম গুরুত্বপূর্ণ আকর্ষণ। আগে আমরা দ্রাব্যতার ম্যাথগুলো করব, দ্রাব্যতা সংক্রান্ত ম্যাথগুলো করব একটা ক্লাসে, দেন আমরা করব কলয়েড ডিসকাশনের পরে আমরা যাব কেলাস, এবং কেলাসের পরে আমরা যাব দ্রবণের মাত্রা। এইভাবে আরো দুটি ক্লাসের মাধ্যমে আমাদের দ্রবণ চ্যাপ্টারটি শেষ হবে। আজকের মতো সকলকে গুড নাইট জানিয়ে ক্লাসটি এখানেই শেষ করছি।